মোবাইল একটা জায়গায় আরেকটা হলে কী ক্ষতি? দুনিয়া চুরি শেষ করে বিদেশে পয়সা নিয়ে যায়, আর ওরা বিদেশ থেকে জিনিস নিয়ে আসে, তাদের ক্ষতিটা কোথায়? আমলা হওয়া মাত্র হচ্ছে একটা সাইনবোর্ড দিয়া পয়সা ইনকাম করা। ওই যে ছাগল মতিন 15 লক্ষ দিয়ে ছাগল কিনে, এসব লোককে ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত, আর খারাপ ব্যবহারের জন্য ওদের জিব্বা কেটে দেওয়া উচিত। নতুন করে ওদেরকে ট্রেনিং দেওয়া উচিত, হাউ টু বিহেভ উইথ দ্য রিমিটেন্স ইনকামার। তাহলেই তাদেরকে এয়ারপোর্ট বা সিপোর্টে তাদেরকে পোস্টিং দেওয়া উচিত। সালাম বিনিময় করা উচিত। ওরা তো হা করে থাকে আমরা সালাম দেওয়ার জন্য, সার বলার জন্য। এগুলোকে পরিবর্তন করতে হবে। কী পরিবর্তন করতেছে? বৈষম্য রীতি, চাকরি দাকরি এগুলো ফুস আউট করতেছে। ন্যাচারাল কোনো পরিবর্তন হচ্ছে? গত 1 বছরে বন্ধ হয়েছে 185 পোশাক কারখানা। আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পাই যে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হয়নি এবং দেশের অর্থনীতি অনেকটাই ধস নেমেছে। আবার সরকারের সফলতাও রয়েছে, আবার ব্যর্থতাও রয়েছে। সার্বিকভাবে আপনার বিশ্লেষণ কি? আপনার এই বন্ধের ব্যাপারে একটু পরে বলি। সবাই তো সফলতা শুনতে চায়, আগে সফলতার কথাই বলি। প্রথম সফলতা হলো, আগে প্রতিদিন বিভিন্ন ব্যাংক থেকে বড় বড় রুই কাতলার পয়সা বের করে নিয়ে যেত। আবার বাংলাদেশ ব্যাংক থেকেও নানাভাবে চুরি ডাকাতি হয়েছে। এখন এই গভর্নমেন্টের প্রথম সফলতা হলো বাংলাদেশ ব্যাংক থেকে কোনো পয়সা যায়নি। আর দ্বিতীয় সফলতা হলো যে বাইরে থেকে রিমিটেন্স রেগুলার এসেছে। এখন এর বাহিরে দেশি শিল্পের জন্য কিছু করছেন কিনা সেটা আমি বলছি। প্রথম কথা হলো, প্রতিটি সরকারের যেসব বড় বড় ব্যবসায়ীরা চুরিদারি করছে, এরা অনেকে ব্যবসাটা কি ভেঙে গেছে বা অনেকে জেলে আছে, তাদের ব্যবসাগুলো চলতেছে না। দ্বিতীয়ত কথা হলো, যখন 15 দিনের সময় হইতে আরম্ভ করে, কোভিডের পর হইতে আরম্ভ করে গত সরকার রং ব্যাংকে প্রণোদনা দিয়েছে। ব্যবসাগুলো তখন স্লো হয়ে চলে আসতেছিল। এরপরে ইউক্রেন, এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং প্রতিটি সরকারের শেষ দিকে ডলারে অনেক সময় এলসি খুলতে পারেনি। সেটাই এখন আসা ইফেক্ট হয়েছে। তো ওনারা তো 1 বছর বেশি হয়ে গেছে। ইদানিং শুনেছি ওনারা কিছু নীতি নির্ধারণ করতেছে, যারা গত সরকারের আমলে সাপোর্ট পায়নি, ব্যাংক সাপোর্ট পায়নি। এটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা আরও 6-8 মাস আগে হওয়া উচিত ছিল। তাহলে এতগুলো লোক বেকার হইতো না। আপনি 185 টাকা বলতে দিচ্ছেন, আমার কাছে মনে হয় অনেক বেশি বন্ধ হয়ে গেছে। হয়তো কোনো রকম চালাই রাখতেছে, বা কেউ সাবকন্ট্রাক্ট চালাই রাখতেছে। বড় বড় যেসব প্রতিষ্ঠান ছিল, এরা এখন হয়তো তাদের ক্যাপাসিটি অনুযায়ী চালাচ্ছে না, একটা হাফ ক্যাপাসিটি বা কোয়ার্টার ক্যাপাসিটি চালাচ্ছে। এতে করে বেকার বেড়ে যাচ্ছে। আমি আপনার মাধ্যমে আরও বলতে চেষ্টা করতেছি, যখনই এক্সপোর্টের ধস নামবে, তখন যে এক্সপোর্টের ইন্ডাস্ট্রির সুবিধার জন্য যেসব লোকাল ব্যবসাটা গড়ে উঠেছে, ওগুলো আস্তে আস্তে ধস নামবে, কারণ ক্রেতা থাকবে না। সেদিন একটা গার্মেন্টস বন্ধ গার্মেন্টসের জিএমএ বললো যে আমি 50,000 টাকা পাইতাম, কিন্তু সামান্য কিছু জমা ছিল, এখন তো আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আর এই জমা পয়সা শেষ হয়ে গেলে আমি বেকার, খাওয়া দাওয়ার পয়সা থাকবে না। এই জিনিসগুলা প্রতিটি সরকার বর্তমান সরকার অ্যাড্রেস করতে পারেনি। প্রতিটি সরকার তো অনেক ক্ষতি করেই গেছেই, কিন্তু বর্তমান সরকার এগুলো নিয়ে ওইভাবে অ্যাড্রেস করতে পারেনি। যারা ব্যবসা চালায়, যারা ব্যবসা ধরে রেখেছে, সরকারের তরফ থেকে এগুলা পরিসংখ্যান করা উচিত এবং নানাভাবে ওদেরকে সাপোর্ট করা উচিত। তাহলে ব্যবসাও ঠিক থাকলো, আর এত বেকারও বাড়বে না। এই জিনিসটা সরকার চিন্তা ভাবনা করে আগানো উচিত। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী নেতারা আশঙ্কা করছে যে 1/11 যদি আবার ফিরে আসে, সেটার মাধ্যমে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে কারোর রক্ষা হবে না। আপনি কি মনে করেন? আমি তাই মনে করি। আপনি আওয়ামী লীগ প্রীতি 17 বছরে হত্যা, গুম, খুন, আর যিনি গেছে উনি তো বলছেই তো এবছর হবে, দুর্ভিক্ষ হবে। উনি চলে যাওয়ার জন্য তো এখন দুর্ভিক্ষ হয়নি।
উনি তো আওয়ামী লীগ থাকলে বা শেখ হাসিনার ক্ষমতা থাকলে এতদিন দুর্ভোগ অবশ্যই হতো। আর এটাকে শুধু করদ রাজ্য ডিক্লেয়ার করেনি, করদ রাজ্যের মতোই উনি চালাইছে। ওনার ফরেন মিনিস্টার বলে আসছে, দিল্লিকে বলে আসছে যেন আমাদেরকে সাপোর্ট করে ইলেকশন, কেন আরেক দেশে যাই বলবো? সার্বভৌমত্ব কোথায়? সার্বভৌমত্ব মির্জাফরের পরে দেশের সাথে যদি বেইমানি করে থাকে, এই পতিত সরকারই করেছে। তাদের ফরেন মিনিস্টার বলছে যে আমরা বলে আসছি ওখানে আমাদের যেন সাপোর্ট করতেছে। এগুলো এসব বলবে কেন? একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। স্বাধীনতা তো শুধু আওয়ামী লীগ যুদ্ধ করেনি, আপামর জনসাধারণ যুদ্ধ করেছে। আবার এই স্বাধীনতার জন্য আজকে 1.5 কোটি লোক বিদেশে আছে। ইউরোপের বহু দেশ আছে 1 কোটি লোকের নিচে, সেই 1.5 কোটির লোক 1.25 কোটির কাগজপত্র সহ আছে। আফ্রিকা, ইউরোপ, মিডল ইস্ট সব জায়গায় আমাদের লোক আছে। আমি একসময় বিদেশে থাকতে আমার পাসপোর্ট হইতে 5টার মধ্যে পাসপোর্ট হয়েছে। ওই এয়ারপোর্টে ঢুকলে কুকুর বিড়ালের মতো ব্যবহার করে, কিন্তু এই $1 বিলিয়ন পয়সা দিয়ে কিন্তু এই সরকার চলতেছে। নেপাল, ফিলিপাইন ওদের জন্য রেড কার্পেট বিছিয়ে রাখে ওদেরকে ওয়েলকাম করার জন্য। আমরা যখন বিদেশে যাই তখনও বড় লাইনে দাঁড়াইতে হয়, আর দেশে আসলে বড় লাইনে, দেশে আসলে বিদেশিরা আগে চলে আসে। এগুলো দেখছি তো, কাস্টমসের খারাপ ব্যবহার, ইমিগ্রেশন লোকের খারাপ ব্যবহার। এই সরকার তো এটা শুধু অ্যানাউন্স করছে, কাজে কর্ম হয়নি এখনো। কিন্তু এদের এই বিদেশি ছেলেদের পয়সা দিয়ে চলতেছে। মোবাইল একটা জায়গায় আরেকটা হলে কী ক্ষতি? দুনিয়া চুরি শেষ করে বিদেশে পয়সা নিয়ে যায়, আর ওরা বিদেশ থেকে জিনিস নিয়ে আসে, তাদের ক্ষতিটা কোথায়? আমলা হওয়া মাত্র হচ্ছে একটা সাইনবোর্ড দিয়া পয়সা ইনকাম করা। ওই যে ছাগল মতিন 15 লক্ষ দিয়ে ছাগল কিনে, এসব লোকদের ফায়ারিং স্কোয়াড দেওয়া উচিত, আর খারাপ ব্যবহারের জন্য ওদের জিব্বা কেটে দেওয়া উচিত। নতুন করে ওদেরকে ট্রেনিং দেওয়া উচিত, হাউ টু বিহেভ উইথ দ্য রিমিটেন্স ইনকামার। তাহলেই তাদেরকে এয়ারপোর্ট বা সি পোর্টে তাদেরকে পোস্টিং দেওয়া উচিত। সালাম বিনিময় করা উচিত। ওরা তো হা করে থাকে আমরা সালাম দেওয়ার জন্য, সার বলার জন্য। এগুলোকে পরিবর্তন করতে হবে। কী পরিবর্তন করতেছে? বৈষম্যবিরোধী চাকরি দাকরি এগুলো ফুস আউট করতেছে। ন্যাচারাল কোনো পরিবর্তন হচ্ছে? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।